আজকে স্বাধীন শাসক দল, স্বাধীন সরকার, দেশের হাতে যাদের, দেশের দেখভালের ভার যাদের উপর ন্যস্ত হয়েছে, এই দুইয়ের মধ্যে একটু তুলনা করা প্রয়োজন আছে। সবাইকে একটা গোত্রে ফেলে বলতে চাইছি, তারা স্বাধীন দেশের নেতা নেত্রী হতে পারেনি, তারা তাদের দলের নেতা নেত্রী হতে চেয়েছে এবং হতে চাইছে, সেইখানটাই তাদের ভ্রান্তি, অথবা আমি বলবো ভ্রান্তির থেকেও বড় হলো অপরাধ, ব্যর্থতা, অক্ষমতা, এবং সেখানেই আমরা দেশবাসীরা কষ্টে পড়েছি। দেশবাসীরা আমাদের দেশ নিয়ে গর্বে মাথা উঁচু করে বাঁচতে পারছি না। আশ্চর্য হয়ে লক্ষ্য করি ধীরে ধীরে মধ্যবিত্ত শ্রেণীটা লুপ্ত হয়ে যাচ্ছে। এখন বিপুল পরিমাণ অর্থ সংখ্যালঘু মানুষের হাতে। এই সংখ্যালঘু অবশ্যই ধর্মের দৃষ্টিতে সংখ্যালঘু নয়, সুযোগ সুবিধা ভোগের দৃষ্টিতে সংখ্যালঘু। সেই সংখ্যালঘু মানুষজনেরা, মানুষ বলবো না, দেশবাসীরা, তারা সর্ববিধ সুবিধা, বিপুল বিপুল অর্থ, সুযোগ সুবিধা সবটাই তাদের হাতে চলে গেল। সম্পূর্ণভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষজনের আজকে ভিক্ষুক শ্রেণীতে পরিণত হয়ে গেল। দলীয় সরকার, দলীয় রাজনীতি যারা করে, তারা তাদেরকে ভিক্ষা প্রার্থী বানিয়ে দিয়েছে। সমান অবস্থা হওয়া তো একেবারে দূরের কথা, চিন্তা করা যায় না আজকে। যে নেতা নেত্রীরা ভোটের সময় হাত জোড় করে তাদের কাছে ভোট প্রার্থী হয়, এই সংখ্যাগরিষ্ঠ মানুষ পরে হাত জোড় করে তাদের কাছে ভিক্ষা প্রার্থী হয়। চায় না গণতান্ত্রিক সরকার। প্রত্যেকে শাসক দল হতে চায়, শোষণ করতে চায় দেশের সম্পদ, মানুষের সম্পদ, দেশবাসীর সম্পদ, এবং নিজেদের সমস্ত ঝোলাঝুলিগুলো ভরাভর্তি করতে চায়। পরের সরকার, সিপিএম সরকার, সাম্যবাদী আদর্শে বিশ্বাসী সরকার, সাম্যবাদকে ভর করে ঢুকেছিল, কিন্তু সাম্যবাদ কোথায় চলে গেছে? তারা তখন শুধু ক্ষমতাবাদী হয়ে গেছে, ক্ষমতাতন্ত্র তাদেরকে গ্রাস করেছে। ফলে 34 বছরের শাসন অপশাসনে পরিণত হয়েছিল। এখন যারা এসেছে তাদের মধ্যে যিনি নেত্রী, শাসক দলনেত্রী, তার একটা সুবিধা, তিনি দীর্ঘদিন ধরে তথাকথিত প্রতিবাদ আন্দোলনের রাস্তায় ছিলেন এবং থেকে আমার বোধবুদ্ধি বলে তিনি এই প্রতিবাদ আন্দোলনের রাস্তা, অর্থাৎ ক্ষমতাধারীদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের রাস্তা ধরেছিলেন, রাস্তায় নেমেছিলেন। তাতে তিনি অনেক কিছু অর্জন করেছিলেন। কি করে ক্ষমতা লাভ করা যায়, কি করে ক্ষমতা প্রতিষ্ঠা করা যায়, কি করে ক্ষমতা বিলিয়ে দেওয়া যায় নিজের সমর্থকদের মধ্যে, আর কি করে সেই ক্ষমতাকে ব্যবহার করে যারা দুর্যোগের জীবনযাপন করে তাদেরকে আরও দুর্যোগে ফেলে তাদেরকে বশংবদ বানানো যায়, সেগুলো সম্পর্কে আমার মনে হয় তিনি ডিলিট পাওয়ার যোগ্য, ডিলিট উপাধি পাওয়ার যোগ্য বা সেরকম একটা ডিগ্রি পাওয়ার যোগ্য বিদ্যার্জন করেছেন। আর সেই বিদ্যাগুলো, তাকে যদি বিদ্যা বলি, অবিদ্যা না বলে, সেই বিদ্যাগুলো আজ তিনি কাজে লাগাচ্ছেন। আমি বলবো দুর্নীতিটাই এখন নীতি হয়ে গেছে। যদি কোথাও দুর্নীতি না দেখতে পাওয়া যায় তো সেটাই আমাদের কাছে বিস্ময়। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকের দিন থেকে ঠিক যদি 13-14 বছর আগে একটু পিছনের দিকে ফিরে যাই, তাহলে আমরা দেখব যে ঠিক সেই সময় সমাজে আমাদের কি কি পরিস্থিতির পরিবর্তনের প্রয়োজন ছিল। কিন্তু আজকে 13-14 বছর পরেও যে পরিবর্তনগুলোর পরিপ্রেক্ষিতে আমরা পরিবর্তন চেয়েছিলাম, সত্যি কি সেই পরিবর্তন এসেছে? আমরা কি আমাদের কাঙ্ক্ষিত যে পরিবর্তন বা যে সুশাসন, সেটা কি আমরা পেয়েছি? হ্যাঁ, নিঃসন্দেহে সেটা একটা অনেক বড় প্রশ্ন।
তার বিশ্লেষণও অনেক বড়। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এমন একজন মানুষকে যার পরিচয় আলাদা করে দেওয়ার অপেক্ষা রাখে না, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মীরাতুন নাহার। দিদি নমস্কার, প্রথমে আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। যদি একদম ফিরে যাই সেই 2011 সালের ওই সময়টা, মানে 2010-11, মানে যে সময় 34 বছর বাম শাসন, সেই শাসনের মধ্যে নানা রকম সমস্যা তৈরি হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বুদ্ধিজীবী মানুষ প্রত্যেক স্তরের মানুষ একটা পরিবর্তন চেয়েছিলেন। কিসের পরিবর্তন? অবশ্যই সমাজের ভালো হবে এই কামনা থেকেই সেই পরিবর্তন। কিন্তু দিদি, আমার ভীষণ আশ্চর্য লেগেছিল যে যখন আরজিকর আন্দোলনের দিনে, মানে শ্যামবাজার আমি নিজে যখন মিছিল কভার করছিলাম, আমি আপনাকে দেখে কিছুটা হলেও চমকে গিয়েছিলাম। কারণ আমি দেখছিলাম যে আপনি ওই আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়ে ক্রমশ এগিয়ে আসছিলেন এবং একটা সুদীর্ঘ মিছিল আপনি পরিক্রমা করেছিলেন। আমার সেদিন মনে প্রশ্ন এসেছিল যে কেন আপনাদের মতো মানুষদের আবারও পথে নামতে হলো? কোথায় সমস্যাটা ছিল যেটা আমরা বুঝতে পারলাম না? একটা প্রশ্ন তুমি তুলেছ, সেই প্রশ্নটার বা যে প্রশ্ন কয়েকটা প্রশ্নই তুমি পরপর রেখেছ, তার আমি 2-3টে ভাগে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা, আমার যেটা মনে হয় যে বারবার প্রতিবাদ আন্দোলন করতে হচ্ছে, অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। তুমি বিশেষ করে সেদিকে দৃকপাত করেছো, সকলের দৃষ্টি আকর্ষণ করেছো যে এই বয়সে আমাকেও করতে হচ্ছে প্রতিবাদ আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে বলতে হচ্ছে। কেন? এমনটি কি কাম্য ছিল? যদি না থাকে তাহলে কি কাম্য ছিল? আমার প্রথম উত্তর হচ্ছে, দেশটা আমাদের স্বাধীন দেশ। ভারতবর্ষ বিরাট বড় একটা দেশ, স্বাধীন দেশ, এবং আমার থেকে বেশি বছরের স্বাধীন, 77 বছর হয়ে গেছে। সেই স্বাধীন দেশটাকে আমরা, দেশের মানুষ আমরা আমাদের পরাধীনতার গ্লানিটা বড় করে দেখি। দীর্ঘ বছর ধরে ব্রিটিশ শাসকের অধীনস্থ ছিলাম আমরা। সেই সময়টাকে আমরা নিন্দা করি, বলি যে এতদিনের পরাধীনতা আমাদের মানতে হলো, এটা আমাদের লজ্জা, এবং ব্রিটিশ শাসকদের নিন্দা করি। এখানে আমার মনে হয় একটু ভেবে দেখবার আছে। আজকে স্বাধীন শাসক দল, স্বাধীন সরকার, দেশের হাতে যাদের, দেশের দেখভালের ভার যাদের উপর ন্যস্ত হয়েছে, এই দুয়ের মধ্যে একটু তুলনা করা প্রয়োজন আছে। স্বাধীন আর পরাধীন দেশের মধ্যে তফাৎটা আমরা সবাই জানি, কিন্তু স্বাধীন দেশের কর্তা ব্যক্তিরা, তারা কি তাদের স্বাধীন দেশের নেতা-নেত্রী হওয়ার যোগ্যতার প্রমাণ দিতে পেরেছেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আমরা পরাধীন দেশে ছিলাম এবং সেই ব্রিটিশ শাসকরা যত আমাদের নিয়েছে আমাদের থেকে, আমাদের খুব কম কিছু দেয়নি। অনেক কিছুই এখনও রয়েছে যা ওরা দিয়ে গিয়েছিল বলে আমরা অর্জন করতে পেরেছিলাম। অর্থাৎ পাশাপাশি যতটা তারা শাসক হিসেবে শোষণ করেছে, শোষণের পাশে গঠনমূলক বহু কাজ করেছে, যেটা আমাদের দেশে ছিল না, হয়েছে। আমি উদাহরণ দিতে গেলে আরও বেশি বড় হয়ে যাবে বলে বলছি না। সেক্ষেত্রে আমি খুব লজ্জা অনুভব করি যে আমরা বেশি বয়সের স্বাধীন দেশ আমাদের, সেই দেশটাতে আজও আমরা যে আদর্শ উপর ভর করে আমরা দেশটাকে স্বাধীন বলে ঘোষণা করেছিলাম, সেই আদর্শটা হলো গণতান্ত্রিক আদর্শ। এদেশে কোনো শাসক থাকবে না, এদেশে শাসকের হাতে ক্ষমতা থাকবে না, কারণ আমরা পরাধীন শাসকদের দেখেছি। এদেশ স্বাধীন হয়েছে, এদেশে স্বাধীন দেশের শাসকও থাকবে না, এদেশে ক্ষমতা থাকবে জনগণের হাতে, দেশবাসীর হাতে, তাদেরই হাতে ক্ষমতা। গণতন্ত্রের মূল কথা সেটা। তো এই গণতান্ত্রিক আদর্শটাকে আমরা কতটা মানতে পেরেছি, কতটা প্রতিষ্ঠা করতে পেরেছি, বা কতটা তার উল্টো দিকে গিয়ে এটাকে প্রায় ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছি, আজকে সেই প্রশ্নটা আমাকে তাড়না করে।
এবং উত্তর অবশ্যই নমর্থক। যে দেশ নেতা নেত্রীরা গণতান্ত্রিক আদর্শ অনুযায়ী জনগণ বা দেশবাসীর হাত থেকে ভোটাধিকার পেয়ে দেশের দায়ভার উন্নয়ন করবার দায়ভার গ্রহণ করে, তারা সার্থক হতে পারেনি। যে সরকারই বলো, তুমি বাম সরকার বলছিলে, তার আগে কংগ্রেস সরকার, তারপর বাম সরকারের বদলে আমি বলি ওটা বাম সরকার নয়, ওটা সিপিএম সরকার। এবং এখন যে তৃণমূল সরকার বলে সবাই, সেই সরকার, এটা মূলত আসলে বহু দল রয়েছে, বহু দলই রয়েছে। তাই এই দলগুলোর কথা আমাদের পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বেশি প্রাসঙ্গিক। সারা ভারতের পরিপ্রেক্ষিতে আরেকটি দল আছে, ভারতীয় জনতা পার্টি, তাদের ভূমিকা অত্যন্ত প্রাসঙ্গিক। তো আমি সবাইকে একটা গোত্রে ফেলে বলতে চাইছি, তারা স্বাধীন দেশের নেতা নেত্রী হতে পারেনি, তারা তাদের দলের নেতা নেত্রী হতে চেয়েছে এবং হতে চাইছে। সেইখানটায় তাদের ভ্রান্তি, অথবা আমি বলবো ভ্রান্তির থেকেও বড় হলো অপরাধ, ব্যর্থতা, অক্ষমতা। এবং সেখানেই আমরা দেশবাসীরা কষ্টে পড়েছি। দেশবাসীরা আমাদের দেশ নিয়ে গর্বে মাথা উঁচু করে বাঁচতে পারছি না। এবং সমস্ত দেশবাসী এক শ্রেণীভুক্ত, সমান খাওয়া দাওয়া, সমান শিক্ষা ব্যবস্থা, সমান চিকিৎসা ব্যবস্থা, সব কিছুই সমানভাবে পাবে, এই আদর্শ থেকে আমরা চ্যুত হয়ে রয়েছি। তার দায়ভার দেশ নেতা নেত্রীদের উপরেই বর্তাবে বলেই আমি বর্তাবে, এবং আমি সেই দিক থেকেই কথা বলি। আমি আবারও সেই পুরনো প্রসঙ্গ টেনেই বলি যে আমাদের তো প্রত্যাশা থেকেই থাকে, আমাদের একটাই প্রত্যাশা থাকে যে আমরা একটা সুশাসন পাবো, এটার পরিবর্তে এটা, এই পরিবর্তনের জন্যই আমরা পথে নামি, পরিবর্তনের জন্যই আমরা আন্দোলন করি। তাহলে আমাদের বোঝার কি কোথাও ভুল হয়েছে যে এই মানুষটাকে আমি যে বিশ্বাস করে ক্ষমতায় আনতে চাইলাম, তিনি কি তাহলে আমি বুঝতে পারলাম না যে তিনি আমার জন্য সঠিক নয়, না পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনিও বদলে গেলেন? মানে কোনটা? রাজনীতি আর দলীয় রাজনীতির পার্থক্য। রাজনীতি উন্নয়নের নীতি, সাধারণভাবে কোনো দলের নীতি যদি আমি না বলি, রাজনীতি, পলিটিক্স যেটার ইংরেজি, সেই নীতিটা হলো উন্নয়নমূলক বা উন্নয়ন ভাবনা নির্ভর নীতি। যত আমাদের দেশ এখনো পর্যন্ত লজ্জার বিষয়ে উন্নত হয়নি, উন্নয়নশীল দেশ, ইংরেজিতে বলে ডেভেলপিং কান্ট্রি। অতএব অনুন্নয়নের বহু ক্ষেত্র রয়েছে এখনো পড়ে, অনুর্বর হয়ে নয়, উর্বরতা ছিল কিন্তু চাষ করতে পারেনি নেতা নেত্রীরা। তাদের প্রধান যে অসুবিধা, এক্ষেত্রে আমি কোনো দলের পার্থক্য করছি না, সব দলই ঠিক এই জায়গাটাতে, এই ক্ষেত্রটাতেই আটকে গেছে, এবং সেটা তাদের সংকীর্ণতা। যে প্রসারিত ক্ষেত্র গণতন্ত্র আমাদের দিয়েছিল, সেই প্রসারিত ক্ষেত্রে তারা চাষ করতে পারেনি, উর্বরতা সত্ত্বেও সুফল দিতে পারেনি, সুফলা হতে পারেনি। দেশবাসীর দুঃখ দুর্দশা সম্পূর্ণ মিটে গিয়ে, শুধু সম্পূর্ণ দুঃখ দুর্দশা মিটবে তা নয়, সবার অবস্থা হবে যেটা গান্ধীর ভাবনায় কিছুটা ছিল। আমি গান্ধীবাদী নই, সেটা বলে রাখছি, কিন্তু আমার মনে হয়েছিল যে ওনার যে সর্বোদয় আন্দোলন, সেই সর্বোদয় আন্দোলনের মূল সুরটা অত্যন্ত ভালো ছিল। সেটা কিনা সবার আর্থিক অবস্থা, সুবিধা লাভের অবস্থা, সুযোগ সুবিধা জীবনে যা কিছু পাওয়া যায়, অভাব দূর করার অবস্থা, যত রকমের অভাব আছে একরকম হবে। কিছু অভাব থাকবে, কিন্তু সেই অভাবটা সবারই একরকম হবে, সমস্ত দেশবাসীর। কিছু যে সুবিধাগুলো পেতে পারবে, তারা সুবিধাগুলো সকলেরই সমান হবে। যে অর্থ তারা পাবে, সকলেরই অর্থ সমান হবে। আজকে দেশে কি বিপুল মধ্যবিত্ত বলে কিছু আর নেই। আমি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করি, ধীরে ধীরে মধ্যবিত্ত শ্রেণীটা লুপ্ত হয়ে যাচ্ছে। এখন বিপুল পরিমাণ অর্থ সংখ্যালঘু মানুষের হাতে। এই সংখ্যালঘু অবশ্যই ধর্মের দৃষ্টিতে সংখ্যালঘু নয়, সুযোগ সুবিধা ভোগের দৃষ্টিতে সংখ্যালঘু। সেই সংখ্যালঘু মানুষজনেরা
মানুষ বলবো না, দেশবাসীরা, তারা সর্ববিধ সুবিধা, বিপুল বিপুল অর্থ, সুযোগ সুবিধা সবটাই তাদের হাতে চলে গেল। আর বাকি সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা হাসি পায় বা বলতে গেলে দুঃখ হয়, কষ্ট হয়, এবং হাসিটা অবশ্যই দুঃখের হাসি, যে সম্পূর্ণভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষজনের আজকে ভিক্ষুক শ্রেণীতে পরিণত হয়ে গেল। দলীয় সরকার, দলীয় রাজনীতি যারা করে, তারা তাদেরকে ভিক্ষা প্রার্থী বানিয়ে দিয়েছে। সমান অবস্থা হওয়া তো একেবারে দূরের কথা, চিন্তা করা যায় না আজকে। তার বদলে আজকে কি হলো না, কিছু মানুষের হাতে বিপুল অর্থ, বিপুল সুযোগ সুবিধা, বিপুল ভোগের উপকরণ হাতে এসে যাচ্ছে। অন্যদিকে বাকিরা হাত জোড় করে, যে নেতা নেত্রীরা ভোটের সময় হাত জোড় করে তাদের কাছে ভোট প্রার্থী হয়, এই সংখ্যাগরিষ্ঠ মানুষ পরে হাত জোড় করে তাদের কাছে ভিক্ষা প্রার্থী হয়। অর্থ দাও, কিছু অন্ন দাও, চিকিৎসা দাও, শিক্ষা দাও, সেসবও বলতে পারে না, শুধু বলে পেটের ক্ষুধা মিটবে এরকম কিছু অর্থ আমাদেরকে দাও। তাদেরকে সেরকম জোড়হাত করে দাঁড়াতে বাধ্য করছে। করে কারা? যারা রাজনীতি বলে যদি মানত তারা নয়। রাজনীতি মানেই হচ্ছে উন্নয়ন ভাবনা নির্ভর রাজনীতি। আর দলীয় রাজনীতি হলো দেশের ভাবনাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, দেশবাসীর ভাবনাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, দিয়ে কেবল নিজের দল কবে শাসক দল হয়ে উঠবে। আর শাসক দল মানে হচ্ছে ক্ষমতাটা পুরো দেশের যা কিছু আছে, সম্পদ, জনসম্পদ, দেশ সম্পদ, সব কিছু নিজেদের দলের কুক্ষিগত করে নেবে, নিজেদের দলের সমর্থকরা ভাগ বাটোয়ারা করে নেবে। তাতে তুমি মানুষ শব্দটা ব্যবহার করছিলে কিছু আগে, আমি তাতে সম্মতি জানাতে পারছি না। কারণ দেশে আজকে মানুষ থাকার বদলে মানুষদেরকে অমানুষ বানানোর প্রক্রিয়া চলছে। শাসক দল করে, দলীয় রাজনীতি যারা করে তারা অপেক্ষমান শাসক দল, তারা চায় কবে আমরা শাসকের জায়গায় যাব, এবং সেই লক্ষ্য নিয়েই সমস্ত কর্মপদ্ধতি, কর্মপ্রক্রিয়া তারা চালু রাখছে। এখানটায় আমার মনে হয় আমরা একটা অত্যন্ত সংকীর্ণ বৃত্তে ঢুকে যাচ্ছি আমাদের দেশ নেতা নেত্রীরা। তুমি বলবে যে একটা গণতন্ত্র তো রয়েছে, জনগণই তো তাদের নিয়ে আসে। তুমি সেরকম একটা প্রশ্ন তুলেছ, তাহলে কি জনগণ ব্যর্থ হচ্ছে মানুষ চিনতে, দেশ নেতা চিনতে? সঠিক দেশ নেতা নেত্রী যারা দেশে নিয়ে ভাবে, দেশের উন্নয়নের কথা ভাবে, স্বার্থপর নয়, দলীয় স্বার্থ, ব্যক্তির স্বার্থ তাদের ধ্যান ধারণায় থাকে না, এরকমটি ভুল হচ্ছে। অবশ্যই প্রথম যারা, এই তুমি যে কয়েকটা সময়ের কথা বললে, 13-14 বছর আগের কথা বললে, 2011 সালের কথা বললে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সমস্ত ক্ষেত্রেই আমরা দেখেছি ক্ষমতাকে কুক্ষিগত করা আর দেশ সম্পদকে লুটপাট করে নেওয়া, এটা প্রায় আমি সামান্যীকরণ করেই বলবো, হয়তো অতি সরলীকরণ হয়ে যাবে সেই রকম একটা শঙ্কা আমার রয়েছে। তবুও বলবো যে এই নীতির থেকে আলাদা নীতি নিয়ে কাজ করছে এইরকম দলীয় সরকার আমরা স্বাধীন দেশে আজ পর্যন্ত পাইনি। কম বেশি সকলেই এই সংকীর্ণ বৃত্তের মধ্যে সংকীর্ণ দলীয় এবং ব্যক্তি স্বার্থ নিয়েই কাজ করছে। দেশের স্বার্থ, দেশবাসীর স্বার্থ, দেশবাসীর যেটা মূল মন্ত্র গণতন্ত্র, জনগণের দ্বারা তারা নির্বাচিত, সেটা ভুলে যায়। প্রথম যখন কোনো, এই কথাটা বলে এই প্রশ্নের উত্তর শেষ করব, প্রথম যখন নির্বাচনের উপর তারা ভরসা করে, কোনো একটি দল শাসক দল হবে বলে, সরকার হবে বলে নয়, কারোর লক্ষ্য সরকার হওয়া নয়, এটা আমার একটা তীব্র প্রতিবাদ।
কেউ সরকার হতে চায় না, গণতান্ত্রিক সরকার। প্রত্যেকে শাসক দল হতে চায়, শোষণ করতে চায় দেশের সম্পদ, মানুষের সম্পদ, দেশবাসীর সম্পদ, এবং নিজেদের সমস্ত ঝোলাঝুলিগুলো ভরাভর্তি করতে চায়, এবং তাতে বহু মানুষ যুক্ত হয়। সাধারণ মানুষ, দেশবাসীদেরকেও সেই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলা হয়। কিন্তু তাদের বেশি প্রাপ্তি ঘটে না, ঘটে ওই যাদের আছে তাদেরই বেশি প্রাপ্তি ঘটে। ওই পাশে সব মঞ্চে দেখতে পাওয়া যায়, তাদের অনেক বহু প্রাপ্তি ঘটে, কিন্তু সাধারণ মানুষকে ওই হাত জোর করেই দাঁড়িয়ে থাকতে হয়। এবং সবথেকে যেটা ক্ষতিকারক হচ্ছে, সাধারণ মানুষের নৈতিকতা বোধ ঠিক এইভাবে ভাবে না সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষ একেবারে দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের সংখ্যাই বেশি আমাদের দেশে। তারা একটা এক ধরনের ধর্মভাবনা নিয়ে বাঁচে, আর সেই ধর্মভাবনা নিয়ে বাঁচার ক্ষেত্রে নৈতিকতা যতটা না কাজ করে, তার থেকে বেশি তারা ভাবে যে আমাদের ধর্ম মানতে হবে। এমন কথা শুনতে পাওয়া যায়, অন্যায় করতে গেলে তারা ভাবে ধর্মে সইবে না। এতদিন এই ধরনের কথা তারা, আমাদের ধর্মে সইবে না। ধর্মটা আসলে নৈতিকতা, কিন্তু অত বুঝে তারা বলে না। তারা বলে যে অন্যায় কাজ করতে পারবো না, এটা ধর্মে সইবে না। এটা এতদিন ধরে ছিল মানুষের মনে, না পাওয়া গোষ্ঠী মানুষের মনে। আজকে তাদের জীবনে অভাবের হামুক এত বড় হয়ে গেছে, কারণ যে সমস্ত জিনিস দিয়ে অভাবগুলো মেটানো যায়, সেগুলো এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে। বাজার সব মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে গিয়ে একেবারে আকাশে চড়ে গেছে। ছোঁয়ার কোনো রকম সামর্থ্য তো দূরের কথা, দুঃস্বপ্নও তারা দেখতে পারে না। যার ফলে যেটা করেছে সরকারি অব্যবস্থার জন্য, সরকারের সেদিকে কোনো দৃষ্টি নেই, খেয়াল নেই, মনোযোগ নেই। সরকার তো দলীয় সরকার, দলের কথা ভাবে, দেশের কথা ভাবে না। ফলে তাদের ওই হামুকটাকে বন্ধ করে দেবে কিভাবে? সরকার শুধু কিছুটা দেয়, অল্প কিছু দেয়, ওই কাককে ছড়িয়ে ভাত ছড়ানোর মতন অল্প কিছু দেয়, তাতেই তাদের তৃপ্ত থাকতে হয়, এবং তাদের হাত জোর করে থাকা আরও বেড়ে যায়। এটাই হচ্ছে আমার মনে হচ্ছে এখনকার যে পরিস্থিতি চলছে, পরিস্থিতিটা সেরকম। বহু অভাব আছে, অনুন্নয়নের জায়গা আছে, যেগুলোর দিকে কোনো দলীয় সরকার, কোনো শাসক দল মন দেয় না। এইটুকু তফাতের কথা তোমায় বলতে পারি যে কংগ্রেস সরকার, আমি যখন ছোট ছিলাম, তোমরা তো তখন জন্মাওনি, কংগ্রেস সরকার হয়তো এত বিপথগামী হয়নি। তখন পরিস্থিতি এমন ছিল যে তারা কিছুটা দেওয়ার মনোবাসনা তাদের ছিল, দিয়েওছে। তারপরের সরকার, সিপিএম সরকার, সাম্যবাদী আদর্শে বিশ্বাসী সরকার, সাম্যবাদকে ভর করে ঢুকেছিল, কিন্তু সাম্যবাদ কোথায় চলে গেছে? তারা তখন শুধু ক্ষমতাবাদী হয়ে গেছে, ক্ষমতাতন্ত্র তাদেরকে গ্রাস করেছে। ফলে 34 বছরের শাসন অপশাসনে পরিণত হয়েছিল। এখন যারা এসেছে তাদের মধ্যে যিনি নেত্রী, শাসক দলনেত্রী, তার একটা সুবিধা, তিনি দীর্ঘদিন ধরে তথাকথিত প্রতিবাদ আন্দোলনের রাস্তায় ছিলেন, এবং থেকে আমার বোধবুদ্ধি বলে তিনি এই প্রতিবাদ আন্দোলনের রাস্তা, অর্থাৎ ক্ষমতাধারীদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের রাস্তা ধরেছিলেন, রাস্তায় নেমেছিলেন। তাতে তিনি অনেক কিছু অর্জন করেছিলেন। কি করে ক্ষমতা লাভ করা যায়, কি করে ক্ষমতা প্রতিষ্ঠা করা যায়, কি করে ক্ষমতা বিলিয়ে দেওয়া যায় নিজের সমর্থকদের মধ্যে, আর কি করে সেই ক্ষমতাকে ব্যবহার করে যারা দুর্যোগের জীবনযাপন করে তাদেরকে আরও দুর্যোগে ফেলে তাদেরকে বশংবদ বানানো যায়, সেগুলো সম্পর্কে আমার মনে হয় তিনি ডিলিট উপাধি পাওয়ার যোগ্য, বা সেরকম একটা ডিগ্রি পাওয়ার যোগ্য বিদ্যার্জন করেছেন। আর সেই বিদ্যাগুলো, তাকে যদি বিদ্যা বলি, অবিদ্যা না বলে, সেই বিদ্যাগুলো আজ তিনি কাজে লাগাচ্ছেন। অন্য সরকারের সঙ্গে, দলীয় শাসক দলের সঙ্গে তার তফাৎটা সেইখানে, এই শাসক দল এক নেত্রী নির্ভর,
এবং এই এক নেত্রী তার সমস্ত প্রতিবাদ আন্দোলনের জীবনে, অনেকে সেটাকে খুব গুরুত্ব দেয়, আমি বলি সব তো বৃথা হয়েছে। প্রতিবাদ আন্দোলনের জীবনে লক্ষ্যটাকে স্থির রেখেছিলেন, অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্যটাকে স্থির রেখে আজকে তিনি ক্ষমতার যে লক্ষ্য তিনি স্থির করেছিলেন সেই জায়গায় পৌঁছেছেন এবং অনেক কিছু বিদ্যা অর্জন করেছিলেন। কি করে ক্ষমতাকে ব্যবহার করতে হয় তার বিদ্যা তিনি অন্যান্য শাসক দলের কাছ থেকে আহরণ করে নিয়েছিলেন। তিনি সেগুলো এখন ব্যবহার করছেন। সত্যিকার সরকার কাকে বলে তিনি জানেন না, বোঝেন না, বুঝতে চানও না। তিনি শাসক দল নেত্রী হতে চান এবং শাসক দল নেত্রী হয়ে দেশ ভাবনা, দেশবাসীর ভাবনা তার মনে ত্রিসীমানাও কোথাও জায়গা পায় না। এটা আমাদের দুর্ভাগ্য। আমি একটু দিদি আমাদের রাজ্যের পাহাড় প্রমাণ দুর্নীতির প্রসঙ্গে কথা বলতে চাইব আপনার সঙ্গে। আমাদের রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, গরু, কয়লা ক্ষেত্রে দেখেছি একের পর এক দুর্নীতি, এবং সেক্ষেত্রে দেখেছি কখনো ইডি কখনো সিবিআই তাদের প্রতিনিধি আসছেন, তারা তদন্ত করছেন, তার ভিত্তিতে কখনো কখনো কেউ কেউ আটক হচ্ছেন নেতামন্ত্রীরা, আবার তারা জামিনও পেয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে আমার যেটা প্রশ্ন, যে এইভাবে যে দুর্নীতি তদন্ত হচ্ছে আবার জামিন পেয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর, তাতে কি দুর্নীতি নিরসন সম্ভব? একেবারেই না। পুরো প্রক্রিয়াটা চলছে দুর্নীতিকে আরো পুষ্ট করার জন্য। দুর্নীতি শব্দটা আজকে এত বেশি ব্যবহৃত হতে 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 ক্লিশে হয়ে গেছে। আজকে কোথায় না দুর্নীতি, দুর্নীতি শেষকালে লটারিতেও দুর্নীতি। তাহলে সেটা ধরলেই বোঝা যায় ট্যাবে দুর্নীতি, শিক্ষকরা ট্যাব দেবে ছেলেপুলেদের লেখাপড়া শিখবার জন্যে, তাতে দুর্নীতি, লটারিতে দুর্নীতি, অর্থাৎ একেবারে উপরের তলা থেকে নামতে 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 দুর্নীতি একেবারে নিচের একেবারে অধঃপাতে চলে গেছে। দুর্নীতিরও অধঃপতন ঘটেছে বলা যায়। তো দুর্নীতি শব্দটার উল্টো দিকে কি শব্দ আছে? নীতি, নীতিপরায়ণতা। মানুষের জীবনে নৈতিকতা, নীতিপরায়ণতা, নৈতিক বাধ্যতাবোধ, ভালোটা করব মন্দটা করব না, আমার ভালোটা যেন অন্যের ক্ষতি না করে, আর অন্যের ভালো হলেও তার দ্বারা আমার ক্ষতি হতে পারে ভেবে আমি যেন অন্যের ভালো করা থেকে দূরে নিজেকে নিরত রাখি। এই যে সমস্ত নীতিপরায়ণতা মানুষের জীবনে, মানুষ হতে গেলে, তুমি মানুষ শব্দটা ব্যবহার করেছিলে বলে আমি বলছি, আমি বিশ্বাস করি মানুষ তো জন্মে মানুষ হয় না, মানুষকে মানুষ হতে হয়। এবং হতে গেলে এই নীতিপরায়ণতা তাকে একেবারে আক্ষরিক অর্থে মেনে চলতে হয়। তাই নীতিপরায়ণতা যারা শাসক দল করে, যারা দেশের সরকার হতে চায় না, জনগণের উন্নয়নের কাজ করতে চায় না, যে সেদিক থেকে দৃষ্টিটা পুরো সরিয়ে নেয়, তাদের জন্য এই নীতিপরায়ণতাটা প্রবল শত্রু। সব মানুষ যদি আজকে নীতিপরায়ণতাটাকে অবলম্বন করে যে আমি ভালো করব, মন্দ কাজ করবই না, আমার ভালোর জন্যে যেন অন্যের কোনো ক্ষতি না হয়, এই নীতিপরায়ণতা যদি সকলে অবলম্বন করে, তাহলে যারা সরকার গড়তে চায় না, দেশের সকলের ভালো করতে চায় না, তারা চায় শুধু তাদের দলের উন্নয়ন, দলের প্রতিষ্ঠা, এবং প্রতিষ্ঠা শুধু 5 বছরের নয়, চিরস্থায়ী প্রতিষ্ঠা, যেটা সিপিএম সরকার আদর্শ হিসেবে প্রায় দেখিয়ে দিয়ে গেছে। এরাও তাই, এরা এখন 34-এর বদলে 64 পর্যন্ত চালাতে চায়। হয়তো বেঁচেও থাকবে ততদিন, কারণ যেসব অভাবনীয় বিষয়কার কাণ্ড করছে, তো এখন 70 বছরের মহিলা আরও 34 বছর দাপটের সঙ্গে কাজ করে যাবেন, সেটাও ঘটতে পারে। পৃথিবীতে আজকে বোধহয় অবিশ্বাস্য বলে কিছু আর নেই। তো দুর্নীতির কথা তুমি বলছিলে, আমি বলবো দুর্নীতিটাই এখন নীতি হয়ে গেছে। যদি কোথাও দুর্নীতি না দেখতে পাওয়া যায়, তো সেটাই আমাদের কাছে বিস্ময়ের হয়ে উঠবে। ওই দুর্নীতি না থাকলে অপরাধতন্ত্র, অপরাধী বানানো তন্ত্র, এটাকে
কিছুতেই গড়ে তোলা যাবে না। দুর্নীতির উপর নির্ভর করেই অপরাধতন্ত্র গড়ে তুলতে হয়, অপরাধী বানাতে হয়, দেশবাসী সকলেই অপরাধী বনে যাবে, সেটা সেই লক্ষ্যটা পূরণ হতে পারে। অতএব দুর্নীতি আজকে মন্ত্রের মতন, এই মন্ত্রের সাধনা করতে হয়, এই মন্ত্র বা এই তন্ত্র, দুর্নীতিতন্ত্র সাধনা করতে হয়। সেই সাধনায় মত্ত রয়েছে আজকে শাসক দলের সকলে, শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত মানুষ, ব্যতিক্রমী হয়তো 2-4 জন আছে যারা ক্ষোভ করেন যেটা ঠিক হচ্ছে না, কিন্তু আদতে এই তন্ত্রটাই প্রতিষ্ঠিত হচ্ছে। নীতি বলে আর কিছু থাকবে না। নীতিপরায়ণতাটাকে সম্পূর্ণ ধরাশায়ী করে দুর্নীতিকেই সব কিছুর উপরে স্থান দেওয়ার প্রচেষ্টা চলছে, এবং প্রচেষ্টা যারা করছেন তারা, আমি বলবো 90% সফল হয়ে গেছেন, আর হয়তো 10% বাকি। আমরা সেই 10%কে নিয়েই লড়তে পারবো বলে বিশ্বাস করি। আমি সেই 10% গোষ্ঠীর মানুষ একজন, এবং সেই গোষ্ঠীভুক্ত মানুষদেরকে আরও আমরা শতাংশের হিসাবে বাড়াতে পারবো বলে বিশ্বাস করি, নতুবা মানুষের পৃথিবী ধ্বংস হয়ে যাবে।